ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি থ্রির অঙ্কগুলো শুরু করছি। তো একের অঙ্কগুলো কি বলেছে, ছক পূরণ করি। তো এখানে চারটি সংখ্যা আছে, এই চারটি সংখ্যার এক একটাকে বলবো পদ। ঠিক আছে, এখানে কয়টা পদ আছে? চারটা। এখানেও চারটা, প্রত্যেক জায়গায় চারটা করে পদ আছে। তো এই পদগুলো সমানুপাতি না সমানুপাতি নয়, প্রথমে এগুলো আমাকে যাচাই করতে হবে। তো দেখো কিভাবে আমরা জানবো যে এই চারটি পদ সমানুপাতি কি না। দেখো প্রথমে কি আছে, 8 আর 10, 16 আর 20। তো সমানুপাতি যাচাই করার জন্য কি করতে হবে বন্ধুরা, এভাবে লিখতে হবে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ। এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। আচ্ছা, 2 দিয়ে যাবে, 4 দুগুণা 8, 5 দুগুণা 10। এখানে 2 দিয়ে ভাগ করা যাবে, 8 দুগুণা 16, 10 দুগুণা 20। আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণা 8, 5 দুগুণা 10। তো দেখো বন্ধুরা, এই প্রথম পদ আর দ্বিতীয় পদের যে অনুপাতটা পেলাম, আর তৃতীয় পদ আর চতুর্থ পদের যে অনুপাতটা পেলাম, কি পেলাম? সমান পেলাম। যদি প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ আর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ যদি সমান হয়, তাহলে বলবো যে তারা সমানুপাতি। বুঝলে? তাহলে 8, 10, 16, 20 এরা কি সমানুপাতি। তারপর কি আছে? 25, 30, 12 আর 15, তাই না? তো 25 অনুপাত 30, 12 অনুপাত 15। 5 5 25, 5 6 30, 3-এর ঘর নামতা দিয়ে 3 4 12, 3 5 15। এখানে লক্ষ্য করো, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত কিন্তু সমান হলো না। তাই আমি বলতে পারি 25, 30, 12 আর 15 এই চারটি পদ সমানুপাতি নয়। বুঝলে? তারপরে কি আছে? 5, 7, 25 আর 35। তো 5 অনুপাত 7 এটা যা আছে তাই থাকবে, আর কারণ এটাকে ছোটো করা যাবে না। আর 25 অনুপাত 35। তো দেখো 5-এর ঘর নামতা দিয়ে 5 5 25, 5 7 35। তাহলে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, আর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ কি হলো? সমান হলো। তাই আমরা বলতে পারি যে 5 7 2 5, 5 7 25 আর 35 এরা কি সমানুপাতি। বুঝলে? তো এভাবে তোমরা বাকিগুলো চেক করবে নিজে। তাহলে একের অঙ্কগুলো তোমরা করে নেবে। 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তো দেখো বন্ধুরা, প্রথমে গণিতের ভাষায় লিখে নিই। গণিতের ভাষায়, আচ্ছা এখানে কি বের করতে বলেছে? দিন। তো যেটা বের করতে বলবে সেটা ডান দিকে লিখব। তো লিখব সময়, ব্র্যাকেটে রাখবো দিন, আর অঙ্কের মধ্যে কি আছে? লোক সংখ্যা। লোক সংখ্যা, আর ব্র্যাকেটে রাখবো জন। ঠিক আছে? তো দেখো কি আছে, 8 জন লোক একটি কাজ করে 15 দিনে, তাহলে 10 জন লোক ওই কাজটা কত দিনে করবে। তো এখানে আমি এক্স ধরে নিচ্ছি, যে ধরি 10 জন লোক কাজটা এক্স দিনে করবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো আমি চতুর্থ পদটা এক্স ধরে নিচ্ছি, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। তো দেখো এখানে প্রথমে আগে আমরা সম্পর্কটা দেখে নেব যে কি সম্পর্কে আছে। 8 জন লোক যে কাজটা 15 দিনে করে, 10 জন লোককে কিন্তু সে কাজটা করতে 15 দিন লাগবে না, সময় কম লাগবে, কারণ লোক সংখ্যা বাড়লে কাজটা করতে সময় কম লাগবে। বুঝলে? তো দেখো, যদি লোক সংখ্যা কমে তাহলে সময়টা বাড়বে, আর লোক সংখ্যা বাড়লে সময়টা কমবে। যখন একটা বাড়বে অপরটা কমবে, একটা কমলে অপরটা বাড়বে, তখন তাদের মধ্যে কি সম্পর্ক থাকে? ব্যস্ত সম্পর্ক থাকে। বুঝলে? তাহলে এখানে লোক সংখ্যা, এখানে লোক সংখ্যা ও সময়, ঠিক আছে, যেহেতু ব্যস্ত সম্পর্কে আছে তাই আমি লিখব ব্যস্ত সমানুপাতে আছে। ব্যস্ত সমানুপাতে আছে। বুঝলে? তো লিখব সুতরাং, সুতরাং দেখো যখন
ব্যস্ত সমানুপাতে থাকবে তখন কি করব, এই দ্বিতীয় পদটা আগে লিখব, তারপরে লিখব প্রথম পদ, সমানুপাত দেব, তারপরে তৃতীয় পদ, চতুর্থ পদ। বুঝলে? এবার বা এই অনুপাতকে ভগ্নাংশে লিখব, সমানুপাতের জায়গায় সমান সমান দেব আর 15/x। এবার কোনাকুনি গুণ করব, এই কোনাকুনি গুণকে বলা হয় বজ্রগুণ। বুঝলে? বজ্রগুণ করব, তাহলে এটা হবে 10x আর এটা কি হবে 8 গুণন 15। বা এক্সকে নেব, এই এক্সের সাথে 10 কি গুণে আছে, দেখো এক্সের সাথে 10 গুণে আছে, এদিকে আসলে ভাগ হবে, নিচে বসবে। মনে রাখবে বা পাশের গুণ সংখ্যা যখন ডান পাশে যাবে ভাগ হবে, নিচে বসবে। বুঝলে? এই যে এটা নিচে বসবে, আর এখানে কি আছে 8 15। 5 দিয়ে কাটি, 5 3 আর 5 2, 5 2 গুণা 10, 2 দিয়ে 8কে কাটি 4। তাহলে x সমান সমান কত পেলাম 12। তাহলে দেখো বন্ধুরা, আমরা চতুর্থ পদটা x ধরে নিয়েছি, তাহলে x এর সংখ্যাটা কত পেলাম 12। তাহলে আমি লিখব যে সুতরাং 10 জন লোক কাজটি 12 দিনে করবে, কাজটি 12 দিনে করতে পারবে, 12 দিনে করতে পারবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে, দিন বের করতে হবে। তো প্রথমে গণিতের ভাষায় লিখে নেব, গণিতের ভাষায় যে রাশির মানটা বের করতে বলবে সেটা ডান দিকে লিখব, সময় ব্র্যাকেটে রাখছি দিন, আর অঙ্কের মধ্যে কি আছে 12 জন লোক, তাহলে এখানে লোক সংখ্যা লিখব, লোক সংখ্যা, আর ব্র্যাকেটে রাখবো জন। ঠিক আছে বন্ধুরা? তো দেখো 12 জন লোকের, ঠিক আছে, 20 দিন চলে, তাহলে 40 জন লোকের ওই কিছু পরিমাণ খাদ্যে কতদিন চলবে, তাহলে এটাকে আমরা x ধরে নিচ্ছি, যে ধরি যে কিছু পরিমাণ খাদ্যে 40 জন লোকের x দিন চলবে। বুঝলে? তাহলে যখন লোক সংখ্যা বাড়বে তখন খাবারটা কম দিন যাবে। দেখো 12 জন লোকের যে খাবারটা 20 দিন চলে, 40 জন লোকের কিন্তু সেই খাবারটা 20 দিন যাবে না, কারণ লোক সংখ্যা বেশি হলে খাবারটা তাড়াতাড়ি শেষ হবে। তাহলে দেখো লোক সংখ্যা বাড়লে খাবারটা কমবে, আর লোক সংখ্যা কমলে খাবারটা বাড়বে, তাই না? এখানে 40-এর জায়গায় যদি 5 জন লোক হতো তাহলে তারা বেশি দিন খেত। তাহলে যখন একটা বাড়বে অপরটা কমবে, একটা কমলে অপরটা বাড়বে, তখন তাদের মধ্যে কি সম্পর্ক থাকে, ব্যস্ত সম্পর্ক থাকে। ঠিক আছে, তাহলে লিখব এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতে আছে, ব্যস্ত সমানুপাতে আছে। বোঝা গেল? তাহলে সুতরাং, তো দেখো বন্ধুরা, যখন ব্যস্ত সমানুপাতে থাকবে তখন দ্বিতীয় পদটা আগে লিখব 40/12, তারপর দেব সমানুপাত, এটা যা আছে তাই 20/x। বুঝলে? বা এবার অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখতে পারি, সমানুপাতের জায়গায় সমান সমান দেব। কেন? কারণ সমানুপাত মানেই তো সমান, তাই না? মানে এই অনুপাতটা সমান হবে। এবার দেখো কোনাকুনি গুণ করব, 40-এর সাথে x 40, আর এটা গুণ করব 12 গুণন 20। তো তোমাদের বললাম এই কোনাকুনি গুণটাকে কি বলে, বজ্রগুণ বলে, এটা করতে হবে। তারপর এক্সকে নেব, দেখো এক্সের সাথে 40 এভাবে আছে না, তার মানে গুণ হিসাবে আছে, এই পাশে আসলে ভাগ হবে, নিচে বসবে, আর এই পাশে যা আছে তাই। বুঝলে? তাহলে তাহলে এখানে 0 0 কাটি, 2 2 গুণা 4, 6 2 গুণা 12, 6 আসলো। ঠিক আছে, তাহলে ওই কিছু পরিমাণ খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে, তাই না? তাহলে এখানে লিখব যে সুতরাং 40 জন লোকের 6 দিন চলবে। বুঝলে?
এবার 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙ্গল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। মানে 16টা লাঙ্গল দিয়ে 10 দিনে সমস্ত জমি চাষ করিয়েছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে, মানে 10 দিনের জায়গায় যদি 8 দিনে চাষ করে, তাহলে কতগুলি লাঙ্গল দরকার হবে? তো দেখো, তো প্রথমে গণিতের ভাষায় লিখে নেব আগের মতো, গণিতের ভাষায়। তো এখানে কি বের করতে বলছে? লাঙ্গল। তাহলে এদিকে লিখব লাঙ্গল আর ব্র্যাকেটে রাখবো টি, এতটি লাঙ্গল। আর অঙ্কের মধ্যে কি আছে? 10 দিন। তাহলে এখানে লিখব সময়, ব্র্যাকেটে কি রাখবো বন্ধুরা? ব্র্যাকেটে রাখবো দিন। ঠিক আছে, তাহলে 16টি লাঙ্গল দিয়ে চাষ করে কয় দিনে? 10 দিনে। তাহলে 8 দিনে চাষ করতে কয়টা লাঙ্গল লাগবে? এক্স ধরে নিচ্ছি, ধরি যে 8 দিনে চাষ করতে এক্সটি লাঙ্গল লাগবে। এখানে চতুর্থ পদটাকে আমি এক্স ধরছি, কেমন? তাহলে এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে কম দিনে চাষ করতে হলে লাঙ্গলটা বেশি লাগবে, তাই না? 10 দিনে যদি 16টা লাঙ্গল লাগে, তাহলে 8 দিনে তো বেশি লাগবে, কারণ কম দিনে যখন চাষটা করবে তখন লাঙ্গলটা বাড়াতে হবে। তো একটা বাড়লে অপরটা কমবে, আর একটা কমলে অপরটা বাড়বে। যদি আমি দিন বাড়াই, মানে বেশি দিন ধরে চাষ করি, তখন লাঙ্গল কম হলেও চলবে। তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে লিখব এখানে সময় ও লাঙ্গল ব্যস্ত সমানুপাতে আছে, ব্যস্ত সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে লিখব সুতরাং যখন ব্যস্ত সমানুপাতে থাকবে তখন দ্বিতীয় পদটা আগে লিখব, তারপর প্রথম পদ, আর এইদিকে যেভাবে লিখি ঠিক সেভাবেই লিখব, কেমন? বা এবার অনুপাতকে ভগ্নাংশে লিখব, 8/10 সমান সমান 16/x। কোনাকুনি গুণ করব, 8x আর এটা 10 গুণন 16, x সমান সমান 10 গুণন 16। এই 8টা গুণই আছে, নিচে আসবে, এদিকে ভাগ হবে, 8 দুগুণা 16। তাহলে x সমান সমান কত পাচ্ছি বন্ধুরা? 10 দুগুণা 20। তাহলে দেখো, 8 দিনে চাষ করতে হলে 20টি লাঙ্গল লাগবে, তাই না? তাহলে এখানে লিখে নেব যে সুতরাং 8 দিনে চাষ করতে চাইলে 20টি লাঙ্গল দরকার হবে, তাই না? বুঝলে? তাহলে তোমাদের 4 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার 5 নম্বর অঙ্কটা কী আছে বন্ধুরা? একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন চলে গেলেন। 30 দিন পর 800 জন চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তো কী লিখব গণিতের ভাষায়? তো দেখো বন্ধুরা, এখানে কি বের করতে বলেছে? যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তাহলে এখানে সময় লিখব, সময় ব্র্যাকেটের দিন রাখব, আর অঙ্কের মধ্যে কি আছে? লোক সংখ্যা, লোক সংখ্যা আর ব্র্যাকেটে জন। ঠিক আছে, তাহলে 4000 জন লোকের খাবার চলে কতদিন? 190 দিন। মানে 4000 জন লোকের 190 দিনের খাদ্য মজুদ ছিল, মানে 4000 জন লোক 190 দিন খেত। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা কি বলেছে? 800 জন চলে গেল। তাহলে 4000 জন থেকে যদি 800 জন চলে যায়, তাহলে মাইনাস হয়ে যাবে, কমে যাবে। তাহলে 3200 জন লোক। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা কতদিন পরে চলে গেছে? 30 দিন পর চলে গেছে। তার মানে 4000 জন লোক একসাথে 30 দিন পর্যন্ত খেয়েছে। তাহলে 190 দিনের খাবারটা যদি ওরা 30 দিন খেয়ে নেয়, মানে 4000 জন লোক 30 দিন খেয়ে নেয়, তাহলে আর কত দিনের খাবার ছিল? তাহলে এখানে মাইনাস করে দেব। ঠিক আছে, আরও খাবার ছিল 160 দিনের, মানে 4000 জন লোক আরও 160 দিন খেত। 30 দিন খেয়েছে, 30 দিন খেয়েছে, 190 দিনের খাবারের মধ্যে 30 দিন খেয়ে নিয়েছে।
এখন থাকলো 160 দিনের খাবার। এই 160 দিনের খাবারটা 800 জন চলে গেল, অর্থাৎ 3200 জন লোক হলো। তো এদের কত দিন চলবে? ধরে নিলাম এক্স দিন চলবে। তাহলে আমি এখানে চতুর্থ পদটাকে এক্স দিন ধরে নিলাম। তো দেখো বন্ধুরা, যখন লোক সংখ্যা কমবে তখন কিন্তু খাবারটা বেশি দিন যাবে। এই 4000 জন লোকের কিন্তু আরও 160 দিন চলতো, কিন্তু 3200 জন লোক এখন হলো, 800 জন চলে যাওয়ায় এখন কিন্তু তাদের বেশি দিন যাবে, কারণ লোক সংখ্যা কমলে খাবারটা বেশি দিন যাবে। তাহলে এক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে লিখব এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতে আছে, ব্যস্ত সমানুপাতে আছে। ঠিক আছে, তো দেখো ব্যস্ত সমানুপাতটা কিভাবে সাজাচ্ছি। সুতরাং আচ্ছা, ব্যস্ত সমানুপাতের সময় কি করব, প্রথমে দ্বিতীয় পদটা লিখব 3200, তারপর প্রথমটা 4000 সমানুপাত 160 অনুপাত এক্স। আর যখন বন্ধুরা সরল সমানুপাত হবে তখন কিন্তু এটা আগে তারপর এটা লিখব, বুঝলে। দেখো তোমাদের আমি একটা জিনিস পরিষ্কার করে দিই, যখন সরল সমানুপাত হবে তখন আমরা লিখব এরকম করে 4000 অনুপাত 3200, এটা আগে লিখব, ঠিক আছে। আর যখন ব্যস্ত সমানুপাত থাকবে তখন এটা আগে এটা পরে। কেন? কারণ দেখো 4000 অনুপাত 3200 এর ব্যস্ত অনুপাত কী হবে, এটা আগে হবে এটা পরে হবে। আমরা জানি সরল অনুপাতের ব্যস্ত অনুপাত কী হবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। পূর্বপদটা উত্তরপদ হবে, উত্তরপদটা পূর্বপদ হবে, এই জন্য, বুঝলে। আচ্ছা, এবার দেখো বা 3200 বাই 4000 সমানুপাত মানে সমান সমান 160 এক্স, ঠিক আছে। তাহলে দেখো কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে 3200-র সাথে এক্স গুণ হবে, আর 4000-এর সাথে কে গুণ হবে, 160 গুণ হবে। বা এক্সকে কমন নেব, আর 4000 গুণন 160, আর এটা কি নিচে আসবে। তো তোমরা মনে রাখবে বন্ধুরা, যখন এক্সের সাথে বা পাশে কোনো সংখ্যা গুণে থাকবে সেটা এই পাশে এসে নিচে বসবে, ভাগ হবে, বুঝলে। আচ্ছা, কাটাকাটি করে নিই সুন্দরভাবে। আচ্ছা, এই শূন্য, আর এই শূন্য কেটে দিই, এই শূন্য আর এই শূন্য কেটে দিই। তাহলে 4000 থেকে দুটো শূন্য কেটে গেল, এখানে থাকলো 32, এখানে 160, 5 দিয়ে 5 থাকলো কত, এখানে 40 আর এখানে 5। তাহলে কত হচ্ছে বন্ধুরা, 4 5 20, ঠিক আছে। 4 5 20 আর শূন্য, তাহলে কত হলো 200। তাহলে 5 দিয়ে 40কে গুণ করলে কত হবে, 200। তাহলে আমরা বলতে পারি যে 3200 জন লোকের ওই অবশিষ্ট খাদ্যে 200 দিন চলবে। দেখো 160 দিনের খাবারটা 200 দিন চলবে, কারণ লোক সংখ্যা যে কমে গেছে এখানে, তাই না। তো লিখে নেব যে সুতরাং অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে, বুঝলে। আচ্ছা দেখো বন্ধুরা, 6 নম্বর অঙ্কটা কী বলেছে, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, মানে 3টি ছাতার দাম যা, একটা চেয়ারের দাম তাই, বুঝলে। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হবে হিসাব করি। তো দেখো এখানে তোমরা মনে রাখবে যে 3টি ছাতা বা একটা চেয়ারের দাম 600 টাকা, তাই তো। তার মানে যে 3টি ছাতার দাম যা, একটা চেয়ারের দাম তা, বুঝলে। তাহলে 2টি ছাতা 2টি চেয়ারের দাম কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো কি আছে, 3টি ছাতা, এটা আগে লিখে নিই, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম কত আছে বন্ধুরা, 600 টাকা, ঠিক আছে। তাহলে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, ঠিক আছে। তো 3টি ছাতার দাম যদি 600 টাকা হয় তাহলে একটি ছাতার দাম কত হবে। যদি আমি একটি ছাতার দাম বের করে নিই তাহলে 2টি ছাতা বের করতে বলেছে, 2টি ছাতা আমি আরামসে বের করতে পারবো, তাই না। তো কি লিখব, 3টি
ছাতার দাম 600 টাকা। তাহলে একটি ছাতার দাম 600/3 টাকা, কারণ একটি ছাতার দাম কম হবে, তাই না? দুটি ছাতা বের করতে বলেছে, দুটি ছাতার দাম। তো দেখো বন্ধুরা, দুটি ছাতার দাম বেশি হবে তাই উপরে গিয়ে গুণ হবে, আর কম হলে ভাগ হয়, তোমরা জানো। তাহলে এটা কত হবে? 200, তার মানে 400 টাকা। তো দুটি ছাতার দাম কত পেলাম? 400 টাকা পেলাম। এবার দেখো, একটি চেয়ারের দাম, একটি চেয়ারের দাম কত? একটি চেয়ারের দাম হচ্ছে 600 টাকা, কারণ বলেছে না তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। তো একটি চেয়ারের দাম যদি 600 টাকা হয় তাহলে দুটি চেয়ারের দাম বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, তাই গুণ হবে। তাহলে কত হবে? 1200 টাকা। বুঝলে? তাহলে আমি দুটি ছাতা আর দুটি চেয়ারের দাম বের করলাম। তাহলে দুটি ছাতার দাম পড়বে 400 টাকা আর দুটি চেয়ারের দাম হবে 1200 টাকা। এবার কি বলেছে? দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত? তাহলে যোগ করে দেব। তাহলে লিখব যে সুতরাং দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম, আচ্ছা দুটি ছাতার দাম কত পেয়েছি? দুটি ছাতার দাম 400 টাকা, তাহলে লিখব 400 প্লাস দুটি চেয়ারের দাম কত পেয়েছি? 1200, তাহলে কত হবে বন্ধুরা? 1600 টাকা। তাহলে দুটি ছাতা আর দুটি চেয়ারের দাম পেলাম 1600 টাকা। এই অঙ্কটা যদি তোমরা অনুপাতে নিয়ে গিয়ে করো তাহলে অঙ্কটা কিন্তু অনেক দীর্ঘ হবে, তাই আমি তোমাদের এই নিয়মে করালাম। কেমন? 9 নম্বর অঙ্কটা কি আছে? দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি? তাহলে দেখো, যে শরবতে সিরাপ বেশি থাকবে সেই শরবত বেশি মিষ্টি হবে, তাই না? তো দেখো কিভাবে অঙ্কটা করব। আচ্ছা, এখানে যেহেতু দুটি শরবত বলেছে তাহলে আমি লিখব প্রথম শরবত আর দ্বিতীয় শরবত। তাহলে লিখব প্রথম শরবতে সিরাপ ইস্টু জল কত আছে? 2:5। এবার লিখব দ্বিতীয় শরবতে সিরাপ ইস্টু জল কি আছে? 6:10। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে যে কোন শরবতে সিরাপের পরিমাণ বেশি আছে। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো, প্রথম শরবত আর দ্বিতীয় শরবত। তাহলে দেখো বন্ধুরা, এই অনুপাতকে ভগ্নাংশে লিখতে পারি 2/5, ঠিক আছে, আর এটাকে ভগ্নাংশে লিখতে পারি 6/10। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো, এখানে 2 দিয়ে কাটা যাবে, 3 আর 5, তাহলে কত হবে? 3/5। তো এখানে লক্ষ্য করো, প্রথম শরবতে 5 ভাগ আছে জল, 2 ভাগ সিরাপ, তাই না? আর দ্বিতীয় শরবতে 5 ভাগ জল আর 3 ভাগ সিরাপ, তাই তো এক্ষেত্রে আমি বলতে পারি যে কোন শরবত বেশি মিষ্টি? দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে, কারণ দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণটা বেশি আছে, তাই কি না? লিখব যে সুতরাং দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ বেশি আছে, বেশি আছে, তাই দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে, বেশি মিষ্টি হবে। বোঝা গেল? তো তোমরা যদি এখানে লঘিষ্ঠ করো তবু চলতো, ঠিক আছে, তো এভাবে করলেও হবে, বা তোমরা যদি এখানে সমান সমান দিয়ে এটাকে ছোট করো, ছোট করে যদি তোমরা এটা লেখো তবু চলবে। ঠিক আছে, তাহলে আজ আমি তোমাদের 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। আমি নেক্সট পার্টে তোমাদের 10 থেকে শুরু করে তোমাদের 45 পেজে যে অঙ্কগুলো আছে 12, 13, 10 থেকে 13 পর্যন্ত
নেক্সট পার্টে আমি তোমাদের সমাধান করে দেখাবো, বুঝলে? যদি তোমাদের প্রথম পার্ট ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।